সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করা যায় তোমরা সকলে শুনতে পাচ্ছ। প্রতিনিয়ত আমরা যেভাবে ক্লাস নিয়েছিলাম ঠিক একইভাবে আমরা আজকে আমাদের অষ্টম লাইভ ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসটা হবে আমাদের সিদ্ধান্ত প্রতীকের উপরে। ঠিক আছে, তোমরা একটু যারাই জয়েন করেছো তোমরা একটু জানাবে তোমরা স্পষ্টভাবে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমরা এর আগে বলেছিলাম যে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে সম্পাদন করব। ঠিক একইভাবে আজকে আমরা কিন্তু সেই অষ্টম ক্লাসে আজকে আমরা কিন্তু চলে আসছি। আজকে আমরা দেখবো যে কিভাবে ধারাবাহিক নিয়ে তথ্য নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ আমরা সিদ্ধান্ত প্রতীক নিয়ে কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমরা কিন্তু পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ফ্লোচার্ট অ্যালগরিদম যেটা আমরা করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে সি প্রোগ্রাম যখন আসবো আমরা যে সিদ্ধান্ত প্রতীক কিভাবে কাজ করে। তোমাদের হয়তো মনে আছে আমরা কিন্তু কিছুদিন পূর্বে আমরা সিদ্ধান্ত প্রতীক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সিদ্ধান্ত প্রতীকের কাজ কি? সিদ্ধান্ত গ্রহণ করা। যখন আমরা এই প্রতীকটা ব্যবহার করতাম তখন আমাদের এই কাজটা হতো সিদ্ধান্ত গ্রহণ করা। যেমন মনে করো আমি এখান থেকে বের হবো, তো আমি কোন দিকে যাবো, বামে যাবো নাকি ডানে যাবো, সেই সিদ্ধান্তটা নেওয়াই হচ্ছে আমাদের এই প্রতীকের কাজ। ঠিক আছে না? তোমাদেরকে হয়তো অনেকে এই জিনিসটা মনে আছে, আবার অনেকে হয়তো এই জিনিসটা ভুলে গিয়েছে। তোমরা একটু জানাবা যে তোমরা যারাই জয়েন করেছো তোমরা একটু জানাবা যে আমাদের কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আজকে আমরা সিদ্ধান্ত প্রতীক নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তো আমরা যেটা টপিকস এর পূর্বে ক্লাসে কিন্তু আমরা ফারেনহাইট সেন্টিগ্রেড করেছিলাম এবং করেছিলাম সমষ্টি গড় কিভাবে করতে হতো, সবগুলো তথ্য কিন্তু আমরা এর পূর্বে ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা দেখব যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে কিভাবে আমরা বড় সংখ্যা নির্ণয় করবো এবং ধনাত্মক ঋণাত্মক জোড় বিজোড় এগুলো সবগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা যারাই একটু জয়েন করেছো তোমরা একটু আজকের ক্লাসটি একটু শেয়ার দিবা তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও আজকের ক্লাসটি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, তো আমরা আজকের মূল ক্লাসের মধ্যে আমরা চলে যাই। তো আজকের আমাদের টপিকস হচ্ছে সিদ্ধান্ত প্রতীক নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ সি প্রোগ্রামে সিদ্ধান্ত প্রতীক থাকলে আমরা কিভাবে সেটা অ্যান্সার করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমাদের আজকে প্রশ্ন হয়ে যাচ্ছে যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে, বড় সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। ঠিক আছে, আজকে আমাদের প্রশ্ন হয়ে গেল দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের সি প্রোগ্রাম, অর্থাৎ আমাদের কাছে যদি দুটি সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাকে আমরা যদি সি প্রোগ্রাম নির্ণয় করতে কিভাবে আমরা সি প্রোগ্রামটা নির্ণয় করব। এখন এই ক্ষেত্রে মাথায় রাখবা আমরা যখন সিদ্ধান্ত প্রতীক করেছিলাম, সিদ্ধান্ত প্রতীক করার সময় তোমাদের একটা তথ্য বলেছিলাম। সিদ্ধান্ত প্রতীক কয়টি তথ্য হয়ে থাকতো? দুটি, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো, তাই না? এই যে ইয়েস এবং নো, তো ইয়েস কে সাধারণত আমরা এখানে ইফ বলে থাকি এবং নো কে আমরা কি বলি? ইলস। ঠিক আছে, আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ইয়েস কে আমরা কি বলবো? ইফ, এবং নো কে আমরা কি বলবো? ইলস। এখন এই জিনিসটা নিয়ে আমরা যদি সি প্রোগ্রাম করে থাকি তাহলে চলো দেখো আমরা কিভাবে কিন্তু সি প্রোগ্রাম করতে হবে আমাদেরকে। তো প্রথমেই আমাদেরকে আমাদের হেডার ফাইলগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। আমি প্রথমে লিখলাম হ্যাশট্যাগ দিয়ে লিখলাম ইনক্লুড stdio.h, এটা কিন্তু আমি পূর্বের ক্লাসে বলেছিলাম এর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এরপরে আমি এখানে চাইলে কোনিওটা অ্যাড করতে পারি অথবা ডাইরেক্ট কিন্তু আমরা মেইনে চলে আসতে পারি, তাই না? লিখলাম মেইন লেখার পর আমরা এখানে চলে আসলাম সেকেন্ড ব্র্যাকেটে, কারণ মেইন ফাংশন দ্বারা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থেকে কিন্তু আমাদের কম্পাইল করা কিন্তু শুরু করে। যেহেতু দুটি সংখ্যার কথা বলেছি এখানে, আমি লিখে দিলাম ইন্ট a, b। দেখো এর পূর্বে কিন্তু আমরা লিখেছিলাম এ বি এবং সাম বা কোনো একটা তথ্য রাখতাম আউটপুট লেখার জন্য, কিন্তু এবার আমাকে আউটপুট লিখতে হবে না। কেন আউটপুট লিখতে হবে না? কারণ এবার নতুন কোনো মান বা নতুন কোনো তথ্য কিন্তু আমরা পাবো না। আজকের প্রশ্ন হচ্ছে আমাদের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য, এবং এখানে কিন্তু উল্লেখ করেছে যে পূর্ণ সংখ্যার মধ্যে, তাই না? তো আমি প্রথমে লিখলাম ইনক্লুড stdio.h লিখলাম, কারণ এটা আমার হেডার ফাইল ছিল। লিখতেই হবে মেইন ফাংশন, লিখতেই হবে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, এতটুকু কিন্তু কম্পালসরি, প্রত্যেকটা ক্লাসের মধ্যে তোমাকে এটা লিখতে হবে। ইন্ট লিখলাম, ইন্ট কেন দিলাম? যে পূর্ণ সংখ্যার কথা কিন্তু এখানে উল্লেখ ছিল। আমি লিখলাম a, b, এবং এখানে কোনো সাম বা কোনো অতিরিক্ত চলক আমরা কিন্তু ব্যবহার করছি না। তার কারণ হচ্ছে এখানে আমরা নতুন কোনো আউটপুট পাবো না, যার কারণে আমরা অতিরিক্ত কোনো তথ্য এখানে ব্যবহার করছি না।
এখন দেখো এ আর বি এর মান যেহেতু তোমার কাছে জানা নেই, তাহলে আমরা কি করবো, এর জন্য প্রিন্টএফ এবং স্ক্যানএফ করবো। তাহলে প্রশ্ন করতে পারে না আমাকে যে প্রিন্টএফ কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত বা স্ক্যানএফ কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত। মাথায় রাখবা প্রিন্টএফ এবং স্ক্যানএফ stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে। আমি লিখলাম প্রিন্টএফ ইন্টার দি ভ্যালু অফ এ কমা বি। আমি দুইটার মান একসঙ্গে নিচ্ছি, এ এবং বি এর মান কিন্তু আমরা একসঙ্গে নিয়ে ফেললাম। এবং তোমরা জানো যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আমি লিখবো সেটাই কিন্তু প্রদর্শন হবে, তাই না। এখন আমি এ আর বি এর মান যে উদ্দীপকে ডিসপ্লে করলাম যে ইন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি, তার মানে কি এখন কম্পিউটার তোমাকে বলছে এ এবং বি এর মানটা প্রদান করার জন্য। তাহলে তোমাকে কি করতে হবে, এখন স্ক্যানএফ থেকে ইনপুটের মানটা প্রদান করতে হবে। আমি লিখলাম স্ক্যানএফ। স্ক্যানএফ এ আমরা কি করব, পার্সেন্টেজ ডি দুইটা দিব। কেন দুইটা দিলাম, কারণ দুবার আমাকে ইনপুটের মানটা নিতে হচ্ছে। তো দুইবার মান নেওয়ার জন্য আমরা কি করলাম, পার্সেন্টেজ ডি দুবার দিয়েছি। তারপর আমরা লিখবো এন্ড পার্সেন্ট এ কমা দিয়ে লিখবো এন্ড পার্সেন্ট বি। দেখো দুটি তথ্য কিন্তু আমরা গ্রহণ করে ফেলেছি, ঠিক আছে না। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হয়তো এ বড় আছে না হলে বি বড় আছে। এই যে সিদ্ধান্ত নিব, এখানে কিন্তু আমার সিদ্ধান্ত প্রতীকের কাজ হয়। তো প্রথমেই আমরা লিখবো ইফ লিখে দিব এ গ্রেটার দেন বি। এখানে প্রশ্ন করা হচ্ছে এ কি বি এর চেয়ে বড়। এখন হতেও পারে নাও হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে এ বড় হয়ে যাবে না। এখন এ যদি বড় হয় তাহলে আমরা কি করতে হবে, প্রিন্ট করতে হবে না। এখন অনেকের মাথায় কিন্তু প্রশ্ন চলে আসলো, স্যার এখানে আপনি সেমিকোলন দিতে ভুলে গিয়েছেন। আসলে এখানে সেমিকোলন দিতে ভুলে যায়নি, মাথায় রাখবা ইফ এবং ইলস এর পর সেমিকোলন হয় না, ঠিক আছে। প্রথম আসলো সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট যতগুলো লাইন থাকবে তার মধ্যে ইফ এবং ইলস এর পর আমরা সেমিকোলন দিব না, ঠিক আছে। বাকি যতগুলো লাইন থাকবে সবার শেষে কিন্তু আমাদেরকে সেমিকোলন দিতে হবে। আমি প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ এর মধ্যে আমার এ যেহেতু বড় আমি লিখে দিলাম পার্সেন্টেজ ডি। চাইলে এখানে লিখতে পারতাম দ্য লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ ডি লিখে আমি এ লিখতে পারতাম, কিন্তু আমি সহজে লিখে দিচ্ছি ডাইরেক্ট যে পার্সেন্টেজ ডি দিয়ে আমি এর মানটা বড় করে দিচ্ছি। এখন আমাকে না করতে হবে এই জিনিসটা যদি না হয়, সাপোজ মনে করো আমি প্রশ্ন করলাম তোমাকে যে তুমি আমার চেয়ে বড়। এখন তোমার কাছে অপশন কয়টা, দুইটা, হয়তো ইয়েস হবে না হলে নো হবে। যদি ইয়েস হয়ে যায় তাহলে তুমি বড়, আর যদি না হয় ইনডাইরেক্টলি কিন্তু আমি বড় হয়ে গেলাম। তখন কিন্তু আর বলতে হচ্ছে না যে না আপনি আমার চেয়ে বড়, এই জিনিসটা কিন্তু তখন আর বলতে হবে না। তখন আমি এখানে লিখলাম ইলস। ইলস এর অর্থ প্রথম শর্তটাকে না বলে দিল। তাহলে প্রথম শর্তকে না বলে কি করতে হবে, আমাকে আবার প্রিন্ট করতে হবে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি। এখন আমি এখানে কমা দিয়ে লিখে দিলাম বি। তাহলে আমার বি বড় হয়ে গেল। আর সর্বশেষ আমরা কি লিখবো, রিটার্ন 0 লিখব। আচ্ছা, মাথায় রাখার বিষয় আমরা পূর্বের ক্লাসে কিন্তু গেট ক্যারেক্টার লিখেছিলাম, ঠিক আছে না। তোমাদের হয়তো মনে আছে কিনা গেট ক্যারেক্টার লিখেছিলাম। কেন লিখেছিলাম, কারণ তখন স্টুডিও এবং কোণীয় দুটাই ছিল। স্টুডিও এবং কোণীয় যদি দুটাই থাকে তাহলে আমরা গেট ক্যারেক্টার লিখবো, আর শুধুমাত্র যদি স্টুডিও থাকে তাহলে আমরা রিটার্ন 0 লিখবো। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো একদম কিন্তু সহজ আছে, আশা করি তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছো। এই জিনিস কিন্তু একদম সহজ। কোনো যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো অথবা ছোট সংখ্যা, যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে তো আমরা কি করবো, প্রথমে আমরা কি করবো, স্টুডিওটা দিব, মেইন দিব, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু কম্পালসরি, ইন্ট লিখলাম, এ কমা বি দুটি সংখ্যা নিলাম, প্রিন্টএফ স্ক্যানএফ করলাম, দুটির কাজ একসঙ্গে করে দিয়েছি। প্রিন্টএফ স্ক্যানএফ করে ফেললাম, সিদ্ধান্ত নিলাম ইফ এ কি বেঁচে বড়। এখন হতেও পারে নাও হতে পারে। যদি হ্যাঁ হয়, ইফ মানে তো ইয়েস, তো প্রিন্ট করলাম পার্সেন্টেজ ডি, এ প্রিন্ট করে দিলাম। আর যদি এই শর্তটা না বলে দেয় তাহলে আমি কি করলাম, ইলস লিখে পার্সেন্টেজ বি করে দিলাম, ঠিক আছে না। পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কি করলাম, বি লিখে দিলাম। এখন তোমরাই আমাকে বলবা এখানে পার্সেন্টেজ দ্বারা কি নির্দেশ করা হচ্ছে। এখানে পার্সেন্টেজ দ্বারা আমরা জানি যে আমাদের পূর্ণ সংখ্যা প্রকাশ করা হচ্ছে, তাই না। তো অনেক সময় প্রশ্ন করতে পারে পার্সেন্টেজ দ্বারা কি নির্দেশ করা হয়। পার্সেন্টেজ দ্বারা পূর্ণ সংখ্যা নির্দেশ করা হয়, এটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। পার্সেন্টেজ দ্বারা আমরা কি নির্দেশ করব, পূর্ণ সংখ্যা নির্দেশ করা হয়, ঠিক আছে। এবং পার্সেন্টেজ ডি কম্পিউটারের মধ্যে কতটুকু জায়গা দখল করে, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়। এটা কিন্তু মাথায় রাখবা যে 32 বিট কম্পিউটারের মধ্যে কিন্তু জায়গা দখল করে, ঠিক আছে। এবং ফ্লোটও কিন্তু 32 বিট জায়গা দখল করে। ইন্টিজার এবং লং ইন্টিজার, সাধারণত ইন্টিজার কিন্তু 16 বিট জায়গা দখল করে, কিন্তু লং ইন্টিজার যেটা থাকে সেটা কিন্তু 32 বিট জায়গা দখল করে থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমরা মাথার মধ্যে রাখবো। তো আশা করা যায় দুটি সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে আমরা প্রথমে ইফ লিখবো এ গ্রেটার দেন বি, এ কি বেশি বড়, আর ইফ মানে তো ইয়েস, আমরা কি করবো, পার্সেন্টেজ ডি লিখে এ প্রিন্ট করবো, আর নাহলে আমরা কি করবো, বি প্রিন্ট করবো, ঠিক আছে। আমরা যারা ফ্লোতে অ্যালগরিদম করেছি তারা সেই ক্লাসগুলো যদি দেখি, সেগুলো ক্লাসগুলো কোথায় পাবো, আমাদের ইউটিউবে কিন্তু সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস আছে। তোমরা ইউটিউবে গিয়ে কিন্তু সম্পূর্ণ আমাদের সি প্রোগ্রামের বা ফ্লোচার্ট অ্যালগরিদমের ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা। তখন আমরা দেখতে পারবো যে পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কি লিখছি, পূর্ণ সংখ্যার কাজ, এবং এখানে ইয়েস হচ্ছে তো এ প্রিন্ট করলাম, আর যদি না হয় তাহলে বি প্রিন্ট করবো।
ঠিক একই ফিলোসফি ব্যবহার করে বা একই নিয়মটা আমরা ব্যবহার করে আমরা কিন্তু এখানে কোন সংখ্যা জোড় না বিজোড় সেটাও কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, যদি আমার কাছে যদি প্রশ্ন করে যে কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, আমি যদি এই জিনিসটা মুছে এখানে লিখে দিই কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য। ঠিক আছে, মনে করো তোমাকে প্রশ্ন করলো কোন সংখ্যা জোড় নাকি বিজোড়, কোন সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয় করার জন্য। জোড় বিজোড়ের জন্য আমরা সূত্র কি বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে কিনা, n পার্সেন্টেজ 2 ডাবল ইকুয়াল 0। পার্সেন্টেজ দ্বারা কি নির্দেশ করা হয়, পার্সেন্টেজ দ্বারা কিন্তু ভাগশেষ নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, পার্সেন্টেজ দ্বারা কি নির্ণয় করা হয়, ভাগশেষ নির্ণয় করা। তো কোন সংখ্যাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগশেষ যদি শূন্য হয় সংখ্যাটা জোড় হবে, অন্যথায় কি হয়ে যাবে, সংখ্যাটা বিজোড় হয়ে যাবে। দেখো তাহলে এখানে আমরা কি করতে হবে, বেশি কিছু পরিবর্তন হবে না, একদম সিম্পল যদি অল্প আমরা যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের তথ্য কিন্তু সম্পূর্ণটা হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে কি করব, n লিখলাম, n লিখে দিলাম সংখ্যাটা, এন্টার দ্য ভ্যালু অফ n লিখলাম, লেখার পর আমরা কি করলাম, স্ক্যানএফ করলাম। স্ক্যানএফ এর সময় আমি পার্সেন্টেজ ডি দিলাম এখানে, কমা দিয়ে n পার্সেন্ট n, তো আমি n এর মানটা এখানে গ্রহণ করছি। ঠিক আছে, n এর মানটা গ্রহণ করার সময় আমি এখানে কি করছি যে আমি জাস্ট লিখলাম এখানে সূত্রটা লিখে দিব। এখন সূত্রটা লেখার সময় আমি লিখলাম সূত্রটা তো আগের মতোই ছিল, সূত্র আমাদের কি ছিল যে n পার্সেন্টেজ 2 ডাবল ইকুয়াল 0। এখন দেখো এই যে সূত্রটা যদি লিখলাম এই সূত্রটা যদি মেনে নেয়, ঠিক আছে না, এই সূত্রটা যদি মেনে নেয় তাহলে কি হবে, আমাদের সংখ্যাটা, আমার সংখ্যাটা কিন্তু জোড় হয়ে যাবে। জোড় হয়ে গেলে আমি কি লিখবো, ইভেন, তাই না, জোড়কে আমরা কি বলে থাকি, ইভেন বলে থাকি, লিখলাম ইভেন। আর যদি বিজোড় বলে তাহলে আমরা কি লিখবো, অড। ঠিক আছে, আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। যদি জোড় সংখ্যা বলে আমরা কি করব, লিখবো ইভেন, আর যদি বিজোড় বলে তাহলে আমরা কি করব, অড লিখবো। এতটুকু করলেই কিন্তু তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, খুব ভালো, তো আমরা এই জিনিসটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা করতে পারবো। তোমাদেরকে যখন এই প্রশ্ন করবে যে কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করার জন্য আমরা কি করব, n পার্সেন্টেজ 2 ডাবল ইকুয়াল 0। এখন দেখো এখান থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ আসে, তোমাকে বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে এমসিকিউ করতে পারে। কিভাবে এমসিকিউ করবে, মনে করো তোমাকে বলে দিয়েছে কোন জায়গায় যে 10 পার্সেন্টেজ 4 দিয়েছে, বলছে কত হবে। তো দেখো আমি যদি 10 কে 4 দ্বারা ভাগ করি, ঠিক আছে না, 8 হবে না, ভাগশেষ কত, 2 না, এই যে ভাগশেষ যেটা আসছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, ভাগশেষ যেটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা যদি সহজে খেয়াল রাখতে পারো তাহলে তোমরা কিন্তু সহজে এটার অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যখনই আমাকে প্রশ্ন করবে যে n পার্সেন্ট এই ধরনের তথ্য যদি আমাকে দেওয়া থাকে তাহলে আমরা এই জিনিসটা কিন্তু এইভাবে সহজেই অ্যান্সারটা করতে পারবো। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন দেখো এই জিনিসটাকে আমি যদি আরেকটু করে দিই, যদি এই প্রশ্নটাকে সেম একই জিনিস ব্যবহার করে যদি আমাকে প্রশ্ন করে কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, তখন আমাকে কি করতে হবে, যে আমার সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। সূত্রটা কি হবে, n গ্রেটার দেন 0। ঠিক আছে না, যদি এর ঊর্ধ্বে যায়, শূন্যের ঊর্ধ্বে যায় গেলে কি হবে, আমাদের সংখ্যাটা কি হবে, ধনাত্মক হবে, আর শূন্য যদি নিম্নে চলে আসে তাহলে কি হবে, ঋণাত্মক হবে। তো আশা করা যায় এই জিনিসটা আমরা ধরতে পারছি যে কোন সংখ্যা যদি শূন্যের ঊর্ধ্বে যায় ধনাত্মক, আর যদি শূন্যের নিম্নে আসে তাহলে কি হবে, ঋণাত্মক হয়ে যায়। তো আমরা এই সূত্রটা এখানে লিখবো, ঠিক আছে না, তারপর এখানে লিখবো পজিটিভ আর এখানে লিখে দিব নেগেটিভ। ঠিক আছে না, এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি অধিবর্ষ নির্ণয় করব, ঠিক আছে না, লিপিয়ারের সূত্র কি ছিল, তোমাদেরকে মনে আছে লিপিয়ারের সূত্র কি ছিল, কেউ বলতে পারবে, আমরা করেছিলাম কিন্তু পূর্বের ক্লাসে। লিপিয়ারের সূত্র কি ছিল, এটা মুছে দেই আমরা, হ্যাঁ এটা কিন্তু আমরা মুছে দেই যাতে আমরা সবাই লিপিয়ারটা দেখতে পারি। এখন তোমরা বলবা যে লিপিয়ারের সূত্রটা কি ছিল, ঠিক একই ভাবে কিন্তু আমরা লিপিয়ার করতে পারবো। ঠিক আছে, তো আমি লিপিয়ারের জন্য তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে লিপিয়ারের জিনিসটা ট্রাই করবে। ঠিক আছে, y পার্সেন্টেজ 400 ডাবল ইকুয়াল 0 চলে আসলো। তারপর আর অপারেটর দিলাম y পার্সেন্টেজ 100 নট ইকুয়াল 0। তারপরে এরপরে কিন্তু লজিক্যাল এন্ড অপারেটর দিব আমি, y পার্সেন্টেজ 4 ডাবল ইকুয়াল 0। দেখো এইভাবে করে কিন্তু আমরা লিপিয়ারের সূত্র লিখেছি। তো ইফ এর পর আমরা এই লাইনটা লিখবো, ইয়েস যদি হয় ইফ লিখে আমরা কি করবো, প্রিন্ট লিপিয়ার, আর এলস লিখে কি লিখবো, নট লিপিয়ার।
আশা করা যায় আমরা এই জিনিসটা সহজে বুঝতে পারছি। তো এইভাবে করেই কিন্তু আমরা অধিবর্ষ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন আমরা আরেকটা অঙ্ক যেটা করবো সেটা হচ্ছে তিনটি পূর্ণ সংখ্যা, মনে করো আমরা একটু আগে কিন্তু দুটি পূর্ণ সংখ্যা করেছিলাম। যদি এমন হয় তোমাকে বলেছিল তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম বলেছে, তো তিনটি সংখ্যা বলে কিন্তু প্রায় বিভিন্ন কলেজে 100% কোয়েশ্চেন, যে প্রায় বিভিন্ন কলেজে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলে। তো তিনটি সংখ্যার মধ্যে যদি বলে তখন আমরা কি করব দেখো। তো তিনটি সংখ্যার কথা বললে আমরা প্রথমে এখানে সংখ্যা আমরা এর পূর্বে কিন্তু লিখেছিলাম জোড় বিজোড়। তো তিনটি সংখ্যা যদি আমি করে দেই, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। এখন দেখো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বলছে না, তাহলে আমাকে কি করতে হবে, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে করো প্রায় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন জায়গায় তোমায় ফেস করতে হবে। ঠিক আছে, আসে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু। তখন আমরা কি করব দেখো, একদম সহজভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা দেখবো। যে আমি যদি বললাম যে প্রথমে আমরা কি করলাম, তিনটি সংখ্যা লিখতে হবে আমাকে। তো আমি লিখলাম, প্রথমে স্টার্ট করলাম, ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নিব কি নিব, এ কমা বি কমা সি। ঠিক আছে না? আচ্ছা, কেউ যদি এখানে বলে যে স্যার আমি না প্রিন্টএফ করতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট স্ক্যানএফ লিখবো, কোনো সমস্যা নেই, তুমি ডাইরেক্ট স্ক্যানএফ লিখতে পারবা। কিন্তু কেউ যদি বলে স্যার আমি না প্রিন্টএফ লিখবো, স্ক্যানএফ লিখবো, এবং কেউ যদি বলে আমি ভেঙে ভেঙে লিখবো, মানে এ এর জন্য প্রিন্টএফ স্ক্যানএফ আলাদা করবো, বি এর জন্য প্রিন্টএফ স্ক্যানএফ আলাদা করবো, সি এর জন্য প্রিন্টএফ স্ক্যানএফ আলাদা করবো, সমস্যা তুমি করতে পারো, তোমার একটা রাইট যাবে। কিন্তু আমি এখানে কি করছি, আমি একবার তিনটা একসঙ্গে করে দিই। আমি এখানে লিখলাম ডাইরেক্ট স্ক্যানএফ করলাম, স্ক্যানএফ। তিনটার জন্য পার্সেন্টেজ ডি তিনবার লিখবো, কমা দিয়ে n% a, কমা দিয়ে n% b, কমা দিয়ে n% c। দেখো তিনটি মান নিয়ে নিয়েছি। তোমাদেরকে মনে আছে আমরা কি করেছিলাম, a গ্রেটার দেন b করেছিলাম ফ্লো চার্টে। তারপর ইয়েস হলে কি করতাম, a গ্রেটার দেন c করতাম, আবার নো হলে কি করতাম, b গ্রেটার দেন c করতাম, তাই না? এটা নো হইলে এখানে আসতাম, আর ইয়েস হলে এখানে আসতাম। আর এখানে যদি ইয়েস হতো আমরা a প্রিন্ট করতাম, নাহলে c, আর নাহলে এখানে b প্রিন্ট করতাম। মনে আছে আমরা ফ্লো চার্ট অ্যালগরিদমে করেছিলাম। তোমরা ঠিক একইভাবে ফ্লো চার্ট অ্যালগরিদম যদি তোমরা দেখো, তো এই জিনিসটা কিন্তু আরো সহজ হয়ে যাবে আমাদের। এখন দেখো এটা সি প্রোগ্রামিংটা আমরা কিভাবে করব। তো আমরা প্রিন্টএফ স্ক্যানএফ পর্যন্ত করে ফেললাম। ঠিক আছে, প্রিন্টএফ তো করিনি, এখানে ডাইরেক্ট স্ক্যানএফ করে দিয়েছি। এখন এটার জন্য আমরা তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো আমি প্রথমে লিখলাম ইফ লিখে a গ্রেটার দেন b। আমরা জানি ইফ হলে কি করতে হয় আমাদেরকে, আবার আসবে a গ্রেটার দেন c, কারণ a এর সাথে c কম্পেয়ার করতে হবে। যদি a এর সাথে b বড় হয়ে যায়, ঠিক আছে না, মানে b এর সাথে যদি a টা বড় হয়ে যায় এখানে, তো এর সাথে c কম্পেয়ার করতে হবে। এখন a c কম্পেয়ার করব, কম্পেয়ার করার সময় যদি yes হয় তাহলে কি করতে হবে, আমাকে a প্রিন্ট করতে হবে। এখানে আমি লিখলাম পার্সেন্টেজ d, এটাকে প্রিন্ট করব প্রিন্টএফ পার্সেন্টেজ d, কমা দিয়ে আমরা a প্রিন্ট করে দিলাম। আর যদি না হয় এই জিনিসটা ইলস লিখে প্রিন্টএফ পার্সেন্টেজ d, কমা দিয়ে আমরা c প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, দেখো যদি ইয়েস হয় তাহলে আমরা কি করলাম, a গ্রেটার দেন b এর মধ্যে যদি ইয়েস হয় তাহলে আমরা a গ্রেটার দেন c তে আসলাম। আর যদি এই শর্তটা না হয় তাহলে আমরা কি লিখবো, ইলস লিখে আমি সেটা পাশে করে দিচ্ছি। হ্যাঁ, ইলস লিখে আমরা পাশে নিয়ে আসি। যদি ইফ হলো তাহলে আমরা এখানে আসলাম, আর যদি ইলস হয় তাহলে কি করতে হবে, আবার নিয়ে আসতে হবে। লিখলাম ইফ b গ্রেটার দেন c। যদি আমার প্রথম শর্তটা না হয় তাহলে আমরা কি করব, b গ্রেটার দেন c। b কি c এর চেয়ে বড়? এখন যদি ইয়েস হয়, মানে ইফ মানে তো ইয়েস বলছিলাম, প্রিন্টএফ পার্সেন্টেজ d, কমা দিয়ে আমরা b লিখে দিলাম। আর যদি না হয় প্রিন্টএফ পার্সেন্টেজ d, c প্রিন্ট করে দিলাম এবং ব্র্যাকেটটা ক্লোজ। এবং সর্বশেষে যেহেতু আমরা স্টুডিওটা লিখেছি, তাহলে আমরা এখানে লিখব রিটার্ন 0। দেখো একদম সহজভাবে যদি আমি এটা বলি, এটা যদি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো আমাদেরকে প্রশ্ন করছে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমি কি করলাম, a কি b এর চেয়ে বড় সিদ্ধান্ত নিলাম। যদি ইয়েস হয় তাহলে এখানে আসবে, আর যদি এটা না হয় তাহলে এখানে আসবে। ঠিক আছে না? তো এখানে কি দেখতে পাচ্ছি, ইফ a গ্রেটার দেন b, a কি b এর চেয়ে বড়? তো হ্যাঁ হলে a বড়, না হলে কি হবে, c বড়।
আর যদি না হয়ে যায় তো বি কি সি এর চেয়ে বড়? তো বি যদি ইয়েস হয় তাহলে বি বড়, আর না হলে সি বড়। এবং সবশেষে আমরা রিটার্ন জিরো দ্বারা শেষ করলাম। দেখো এই জিনিসটা কিন্তু একদম সহজ আছে, খুব সহজে কিন্তু এটার অ্যান্সার করা যায়। ঠিক আছে, তোমরা যারা তোমাদের প্রোগ্রামিং নিয়ে সমস্যা আছে তোমরা এই তথ্যগুলো দেখবে এবং ফ্লোচার্ট অ্যালগরিদম সবগুলো কিন্তু একসঙ্গে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো ফ্লোচার্ট অ্যালগরিদম যখন তোমরা একসঙ্গে দেখবা তখন কিন্তু তোমাদের জন্য এই জিনিসটা কিন্তু সহজ হবে। তো এই জিনিসটাই আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা একটু আমাদের সি প্রোগ্রাম যতগুলো আছে সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেখবা। যখনই তুমি ধারাবাহিকভাবে দেখবা সবগুলো কিন্তু দেখবা তোমার জন্য কিন্তু এগুলা ইজি মনে হচ্ছে। ঠিক আছে, তো আমরা আশা করা যায় এই জিনিসটা বুঝতে পেরেছি। দেখো আমি যদি তোমাকে ফ্লোচার্টটা একটু আরেকবার ফ্লোচার্টের সাথে দেখাই, এটা যে আমরা যখন ফ্লোচার্ট করতাম এর সাথে বি কম্পেয়ার করতাম, এবং যদি ইয়েস হতো আমরা কি করতাম এর সাথে সি কম্পেয়ার করতাম, আর যদি না হইতো তাহলে কি করতাম বি এর সাথে সি কম্পেয়ার করতাম। দেখো যদি ইয়েস হয় তাহলে কি করবো আমরা এ গ্রেটার দেন সি, ইফ মানে তো ইয়েস বলেছিলাম, তাহলে কি হবে এ গ্রেটার দেন সি হবে। আর যদি এটা না হয় তাহলে কি হবে বি গ্রেটার দেন সি হবে না। দেখো ইফ লিখে বি গ্রেটার দেন সি লিখেছি। এখন যদি এখানে ইয়েস হয় তো আমরা কি করতাম এ প্রিন্ট করতাম, না হলে আমরা সি প্রিন্ট করতাম। দেখো ইয়েস হলে এ প্রিন্ট, না হলে সি প্রিন্ট। আর যদি এখানে আসি তো ইয়েস হলে বি প্রিন্ট করতাম, না হলে আমরা সি প্রিন্ট করতাম। দেখো ইয়েস হলে বি প্রিন্ট, না হলে সি প্রিন্ট। বুঝতে পারছি? আশা করা যায় আমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছি। সমস্যা নেই, আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে আমাদেরকে যখনই বলবে, ঠিক আছে, আমাদেরকে যখনই বলবে তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য, তখন আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যান্সারটা করবো। আচ্ছা, সরাসরি কিন্তু তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে নাও বলতে পারে। এমনও হতে পারে তোমার উদ্দীপকে দেওয়া আছে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় কর। ঠিক আছে, কি বলছে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে, এবং সেখানে তোমাকে অ্যান্সার প্রশ্ন করলো আরেকটি ইনপুট যুক্ত করে সি প্রোগ্রাম নির্ণয় কর, তখন তোমাকে কিন্তু এইভাবে অ্যান্সারটা করতে হবে। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আজকে আমরা বেশিক্ষণ কিন্তু ক্লাস নিব না, আজকে জাস্ট আমরা শুধুমাত্র এতটুকুই দেখবো। পরবর্তী ক্লাস তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে আমাদের ধারার ক্লাস। ঠিক আছে, পরবর্তী ক্লাসের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্যগুলো আলোচনা করবো, যে ধারা কিভাবে ধারা করতে হয় এবং সমষ্টি নিয়ে কিভাবে ফ্লোচার্ট অ্যালগরিদম করতে হয় সেটাও কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কোশ্চেনগুলোকে একটু নোট করে রাখবা, যাতে আমরা পরবর্তী ক্লাসে সেটা সমাধান করতে পারি। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করবা, যাতে তারাও এই জিনিসটা কিন্তু খুব সহজে শিখতে পারে তোমাদের সাথে। ঠিক আছে, যাতে তাদের পরীক্ষার সময় যাতে এই জিনিসটা তোমরা তো কিন্তু সহজে ভাবে করতে পারো এবং পরীক্ষা যাতে পর্যাপ্ত পরিমাণ নাম্বার পেয়ে যাও। ঠিক আছে, তো আইসিটি বেশি কঠিন না, আমরা যদি একটু সহজভাবে দেখি তাহলে এগুলো কিন্তু সহজে আছে। তো যেহেতু আমরা এটা বুঝতে পেরেছি, কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে একটু জানাবা। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা শুধুমাত্র এতটুকুই নিচ্ছি, কারণ আমাদের সিদ্ধান্ত প্রতীকের কাজ ছিল শুধুমাত্র আজকেরটা। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নিব ধারা নিয়ে এবং সমষ্টি নিয়ে ক্লাস করব। ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।